আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় রয়েছে বলছে পুলিশ। 9 মামলায় আসামি 434। বিএনপি সন্ত্রাসে পথ ছাড়তে পারেনি বললেন ওবায়দুল কাদের। আন্দোলন বাধাগ্রস্ত করার চেষ্টা অভিযোগ ফখরুলের। হেফাজতে শামিল হচ্ছে জামায়াত। মিছিলে অংশ নেওয়ার উদ্দেশ্য ছিল অরাজক পরিস্থিতি তৈরি বলছেন বিশ্লেষকরা। এবং লালমনিরহাটে যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা মামলায় মুয়াজ্জিন গ্রেফতার। এ পর্যন্ত আটক 33। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদ আরো থাকছে। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের 73তম জন্মদিন, শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ। রাজধানীতে যারা বাসে আগুন দিয়েছে তাদের রাজনৈতিক পরিচয় আছে বলে দাবি করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে যারা ঘটনার সাথে জড়িত তাদের ধরতে অভিযান চলছে। এদিকে এই ঘটনায় এখন পর্যন্ত 9টি মামলায় 434 জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার হয়েছে 20 জন। মিনালা দিবার রিপোর্ট। বৃহস্পতিবার ঢাকা 18 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণের মধ্যে রাজধানীর বিভিন্ন স্থানে বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়। ওই দিন কয়েকজনকে আটক করে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে যারাই ঘটনা ঘটিয়েছে তাদের রাজনৈতিক পরিচয় আছে। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার মোহাম্মদ ওয়ালিদ হোসেন জানান, ঘটনাস্থলের ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে। প্রক্রিয়াগুলো এখনও প্রসেসের মধ্যে আছে। আমরা আশা করি যে এগুলো অন্য যারা আসামি আছে, অজ্ঞাতনামা বেশ কিছু আসামি আছে, তাদেরকেও আমরা খুব দ্রুতই শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। আগুন দেওয়ার ঘটনাটি নির্বাচনকে কেন্দ্র করে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আমরা এগুলো যাচাই বাছাই করছি। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। আগুন, সন্ত্রাস, নাশকতা কোনোভাবেই সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, উপনির্বাচনে পরাজয়ের পর বাসে আগুন দেওয়ার ঘটনা প্রমাণ করে বিএনপি অগ্নি সন্ত্রাসের পথ থেকে বের হতে পারেনি। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। উপনির্বাচন, বিভিন্ন অঙ্গ সংগঠনের কমিটি গঠন সহ বিভিন্ন বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে আওয়ামী লীগ। সভানেত্রী ধানমন্ডির কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, করোনা সহ নানা কারণে ঢাকায় ভোটার উপস্থিতি কম হলেও দেশের অন্যান্য জায়গায় সন্তোষজনক। শনিবার যুবলীগের কমিটি ঘোষণা করা হবে। এছাড়া যেসব উপকমিটি বাকি আছে সেগুলো পর্যায়ক্রমে ঘোষণা করার কথা জানান ওবায়দুল কাদের। অনেকগুলো দিয়ে দিয়েছি, শুধুমাত্র বাকি ছিল যুবলীগ। আগামীকাল বিকেলের দিকে আমরা যুবলীগের কমিটি দিয়ে দিই। রাজধানীর বিভিন্ন এলাকায় 9টি বাসে আগুনের ঘটনাই প্রমাণ করে বিএনপি আগুন সন্ত্রাসের পথ থেকে বের হতে পারেনি। করোনার মতো বৈশ্বিক সংকটকালে এ ধরনের নাশকতা জনগণ মেনে নেবে না বলেও জানান তিনি। গতকালের নাশকতা প্রমাণ করেছে বিএনপি তাদের চিরাচল সন্ত্রাসী পন্থা পরিহার করতে পারে। তাদের নির্লক্ষ্য অনুযায়ী পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা গতকাল রাজধানীতে নাশকতা চালায়। ভোটের রাজনীতি থেকে প্রত্যাখ্যাত হয়েও বিএনপি নিজেদের ভুল বুঝতে পারছে না। এজন্য দলটিকে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বৈশ্বিক মহামারী করোনার মানবিক সংকটের মধ্যেও তাদের ধারাবাহিক নাশকতামূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, বিএনপির এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না। মিথ্যাচারের রাজনীতি পরিহার করে শান্তিপূর্ণ আন্দোলন করতে পারে না বলেই বিএনপি নাশকতা করে যাচ্ছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। একটা শান্তিপূর্ণ আন্দোলন নিজেদের নেত্রীর মুক্তির জন্য দেখার মতো একটা সমাবেশ তারা করতে পারে। সাইদুল ইসলাম,
একুশে টেলিভিশন, ঢাকা। আন্দোলনকে বাধাগ্রস্ত করতেই সরকারের এজেন্টরা বাসে আগুন দিয়ে থাকতে পারে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে মিট দ্য রিপোর্টার্সে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানান বিএনপির মহাসচিব। বলেন, ১/১১-র সময় থেকে দেশে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র শুরু হয়েছে। এক প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের প্রতিবাদে তিনি আরো বলেন, বিএনপি নয়, ক্ষমতাসীনরাই গণতন্ত্রের প্রধান অন্তরায়। সরকারি কিছু এজেন্টস থাকে, সাবুটিয়ার্স, এই এজেন্ট সাবুটিয়ার্স এই ধরনের ঘটনা ঘটিয়ে একটা আন্দোলন যেটা শুরু হচ্ছে বা যেটা হতে যাচ্ছে বা যেটা আপনার ধরেন একটা ভালো জিনিসের জন্য এগিয়ে যাচ্ছে, ওটাকে সাবোটাজ করার জন্য এই ধরনের ঘটনা ঘটায়। বাট অ্যাট দি সেম টাইম উই কন্ডেম ইট, এটাকে আমরা একেবারে তীব্র ভাষায় নিন্দা করছি এবং এই দুষ্কৃতিকারীরা তারা যাই হোক, যারাই হোক, এটাও আপনার মনে করি যে এটা আপনার কগনিজেন্সে নেওয়া দরকার। এবার হেফাজতে সামিল হচ্ছে জামায়াতের নেতাকর্মীরা। সম্প্রতি রাজধানীতে হেফাজতের ফ্রান্স বিরোধী বিক্ষোভ মিছিল ঘিরে ছিল জামাত কর্মীদের সরব উপস্থিতি। আর এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র ছিল বলে মনে করছেন আলেম সমাজ। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, অরাজক পরিস্থিতি তৈরি করাই ছিল জামাতের উদ্দেশ্য। ইয়াকুব লিটনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। 2013 সালের 5ই মে হেফাজতের পূর্ব নির্ধারিত সমাবেশ ঘিরে দিনভর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ। সরকারি বেসরকারি সম্পদ ভাঙচুর ও বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দেয় হেফাজত কর্মীরা। পরে অভিযানের মধ্য দিয়ে দমন হয় নাশকতা। পরবর্তীকালে তদন্তে বেরিয়ে আসে, নাশকতার পেছনে হাত ছিল জামাত শিবিরের। সম্প্রতি রাজধানীতে ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচিতে বহু মানুষ জড়ো হয়। মূলত হেফাজতের মিছিলে এসে মেলে জামাত কর্মীরা। কর্মসূচিতে জামায়াতের অর্থায়নও ছিল। নেতৃত্বে ছিলেন দেলোয়ার হোসেন সাইদির পুত্র শামীম সাইদি। আমরা তো মুসলমান হিসেবেই অংশগ্রহণ করছি এবং সেখানে আমরা যারা ছিলাম সেখানে তো হেফাজত ইসলামের কোনো নেতৃবৃন্দ ছিলেন না, মানে বিশেষ করে আমি যে ব্যানারের সাথে ছিলাম। কাজেই হেফাজত ইসলামের সাথে আমাদের কিন্তু কোনো দূরত্ব নেই। তবে আলেমরা মনে করেন, সমাবেশের গায়ে কালিমা দিতেই সেদিন জামাত এসে মিশেছিল। আমরা অবশ্যই বিবৃত বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি যে আমাদের রাসূলুল্লাহ আলাইহিস সালামের দাবির মধ্যে অনেকে রাজনৈতিক দাবিও ঢুকিয়েছে। হেফাজতের সাথে অনেক নেতারাও এরকম রয়েছে যারা জামাতের সাথে লিয়াজু কমিটিতে রয়েছে, যেটা আমরা জানি 20 দলীয় জোটের সাথে রয়েছে। তো তাদের সাথে দেখা যায় যে তারাও অনেক সময় একমত হয়ে এই আন্দোলনগুলো করে। জামাতের এই সূক্ষ্ম কৌশল থেকে বাঁচতে হেফাজতের নীতি নির্ধারকদের সতর্ক হওয়ার পরামর্শ দেন এই ইসলামী চিন্তাবিদ। শুধু জামাত ইসলাম না, যে কোনো উগ্রবাদী দলই আমাদের জন্য ক্ষতিকর। হেফাজতে ইসলাম যারা, তারাও কিন্তু তাদেরও মৌলিক কথা হলো শান্তি, কিন্তু তারপরে তাদের সাবধান থাকা দরকার যে এখানে এমন কোনো লোক অনুপ্রবেশ না করে যার কারণে তাদের ভালো কিছু খারাপে যাতে পরিণত হয়ে যায়। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত সংগঠনটি এখনও বিদেশি শক্তির মদত পাচ্ছে। হেফাজত যেটি ডাক দিয়েছে সেখানে জামাতের সহযোগিতা এটা আজকের না। এরকম রাজনৈতিক সমাবেশ করে যদি কোনো অঘটন ঘটে যায়, সেটি বাংলাদেশের যে ভাবমূর্তি আছে সেটাকে মারাত্মকভাবে ব্যাহত করবে। তো সেইগুলোই হচ্ছে আমাদের ঝুঁকি বা আমাদের নতুন থ্রেট। 5 মের ঘটনা থেকে হেফাজতের শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেন এই নিরাপত্তা বিশ্লেষক। এখানে যে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, এগুলো আসলে একটা প্রেশার তৈরি করা হচ্ছে। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। লালমনিরহাটের বুড়িমারীতে যুবক জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা মামলায় বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন আফিজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে অভিযান চালিয়ে আফিজ উদ্দিনকে আটক করে পুলিশ। ঘটনার প্রথম থেকে তার উপস্থিতি ও অংশগ্রহণ ছিল বলে জানা গেছে। এ নিয়ে এখন পর্যন্ত এই মামলায় 33 জনকে গ্রেফতার করা হলো। মামলার প্রধান আসামি আবুল হোসেন 5 দিনের রিমান্ডে আছে। মসজিদের খাদেম জোবেদ আলী সহ 3 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আর অপ্রাপ্তবয়স্ক 5 কিশোর সংশোধনাগারের এবং বাকিরা জেল হাজতে রয়েছে। 29 অক্টোবর বুড়িমারী বাজারে ধর্মীয় অবমাননার গুজব ছড়িয়ে জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। শীতের সবজিতে ফিরছে স্বস্তি, চালের বাজার এখনো চড়া, ঝাঁঝ কমেছে পেঁয়াজের।
কল্যাণ বোর্ড আর পেনশনের টাকা পেতে ঘুরতে হয় দিনের পর দিন দুর্ভোগে বেসরকারি শিক্ষক কর্মচারীরা। আবার আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। শীতের সবজির সরবরাহ বেড়েছে, দাম কিছুটা কমেছে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। কমেছে সব রকম পেঁয়াজের দামও। দেশি পেঁয়াজ কেজিতে কমেছে 8 টাকা, তবে খোলা চিনি প্রতি কেজিতে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 65 টাকা দরে। মফিউর রহমানের রিপোর্ট। বাজারে শীতের সবজির সমারোহ। গেল সপ্তাহের চেয়ে দাম কিছুটা কম। সিম 50 থেকে 60 টাকা, ঝিঙ্গা 50, ধুন্দুল 40, মূলা 40, করলা 50 থেকে 60 আর শসা 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বড়গুলো তো আরেকটু বেশি না? বাজারে এসেছে পাতাসহ নতুন পেঁয়াজ, বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। বিক্রেতারা বলছেন সব রকম সবজির সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে, তবে এখনো দাম স্বাভাবিক নয় বলে জানান ক্রেতারা। শীতের আগমনীয় হলেও দাম একটু কমেনি। দাম আর একটু কম হলে ভালোই তো আর কি। 15 দিন আগে আসছিল এটা 70 টাকা 80 টাকা, এখন মনে করেন 50 টাকা বেশি। এই সপ্তাহে 50 টাকা বেচতে আছে। মাল আমদানি খুব বেশি, কারণ পাতাকপি ফুলকপি নতুন তো বাড়ি গেছে, দাম একটু কম। কমেছে সব রকম পেঁয়াজের দাম। দেশি পেঁয়াজ কেজিতে 8 টাকা কমে বিক্রি হচ্ছে 70 টাকা দরে, আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে 35 থেকে 45 টাকা দরে। আমার দেশিটা বিক্রি করতে যে 68 টাকা, চায়না বিক্রি হচ্ছে 35, তুরস্ক 45, 44 এরকম বিক্রি হচ্ছে, আর ফরিদপুরের কিং বিক্রি হচ্ছে আপনার 65, 64 এরকম। চিনির কেজি এ সপ্তাহে বেড়েছে। প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে 65 টাকা দরে। সব রকম ডাল ও ভোজ্য তেল বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। চালের বাজার এখনো চড়া। এই সপ্তাহে তেল, চিনি, ডাল এই তিনটার দাম বাড়তি। এছাড়া গেল সপ্তাহের দামে বিক্রি হচ্ছে সব রকম মাছ ও মাংস। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিয়ম মেনে চললে ডায়াবেটিক নিয়ন্ত্রণে রাখা সম্ভব। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শাহবাগে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নার্সরা উদ্যোগী হলে তারা ডায়াবেটিক সেবায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারবে। নিজের রক্ত পরীক্ষা, ইনসুলিন দেওয়া সহ রোগীদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখার কৌশলগুলো শিখিয়ে দেওয়া হলে ডায়াবেটিক সেবায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলেও জানান তারা। রোগটাকে চশমার মতো বানাই নিতে হবে, মানে চশমার মতো মানে যে খুলতে লাগাইতে সাহায্য লাগে না, এবং ওইটা ওই ডায়াবেটিক লোক সে নিজে ওষুধ অ্যাডজাস্ট করা, খাওয়া দাওয়া করা, এক্সারসাইজ করা, ডিসিপ্লিন রাখা, এটা সে নিজে শিখে নিলে তাহলে পরে ওইটাই বলছে চশমার মতো বানানো। এবার আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। অবসরের পর নানামুখী সংকটে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী পেনশন আর কল্যাণ বোর্ডের টাকা তুলতে ঢাকার অফিসে তাদের ঘুরতে হচ্ছে দিনের পর দিন। কর্তৃপক্ষ বলছে জেলা পর্যায়ে শিক্ষা অফিসের চেয়ে কম লোক নিয়ে লাখো শিক্ষকের সেবা দিচ্ছেন তারা। সোহেল তালুকদারের ক্যামেরায় আরো জানাচ্ছেন অখিল পোদ্দার। কিশোরগঞ্জের আরএস আইডিয়াল কলেজের অধ্যক্ষ ডক্টর গুলশানারা বেগম অবসর আর কল্যাণ ফান্ডের টাকার জন্য ঘুরছেন বহুদিন। হার্টের রোগী গুলশানারার বুকের ব্যথার চেয়েও টাকা না পাওয়ার ব্যথাটা যেন অনেক বেশিই প্রকট। একবার কলেজে যাচ্ছি, একবার ঢাকায় আসছি, একবার অবসর সুবিধা বোর্ডে আসছি। জীবনের একটা অর্জন, এই অর্জনটি ভোগ না করেই কি আমি মরে যাব? শেরপুরের শ্রীবদী উপজেলার আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আব্দুল কাদেরের অবস্থাও তথৈবচ। বসার জায়গা পেলাম না, কোনো ডাক্তার নাই, বাথরুম নাই। পলাশীর ব্যানবেইজ ভবনের নিচতলায় জীর্ণ শীর্ণ কটি রুমে অবসর বোর্ড আর কল্যাণ ট্রাস্টের অফিস, যেখানে সারা দেশ থেকে আসা শিক্ষক কর্মচারীদের জন্য নেই কোনো রেস্টরুম, নেই ক্যান্টিন, মেডিকেল সুবিধা কিংবা প্রতিবন্ধীদের বসার জায়গা। আমি ওপেন হার্ট সার্জারি করেছি, অবসরের টাকার জন্য আমি এখানে এসেছি, কিন্তু এখন পর্যন্ত টাকা পাইনি। তবে আজকে সুখের বিষয়, আমাদের সদস্য সচিব অধ্যক্ষ স্যার উনি আমার ফাইলে সই করলেন। আশা করি আমি শীঘ্রই টাকা পেয়ে যাব। ঝিনাইদহ থেকে এসেছি, তো আমার ভাই একজন শিক্ষক ছিলেন, এখানে এসে দেখি যে জনবলের অভাব আছে। রাজশাহী বাগমারা মতেহারা হাই স্কুলের শিক্ষক, চোখে মোটেই দেখি না, আমার হার্টেরও সমস্যা এবং ফুসফুসেরও সমস্যা রয়েছে। জনবল কাঠামোর বিভিন্ন সমস্যার কারণে টাকাটা পেতে দেরি হচ্ছে। কল্যাণ আর অবসর বোর্ডের সচিবেরা বলছেন শিক্ষকদের ভোগান্তি দূর করতে কিছু পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে। অফিসের অবকাঠামো নাই, তাদের বসার কোনো জায়গা দিতে পারি না, তাদের একটা ওয়াশরুম নাই,
এই বয়োবৃদ্ধ মানুষগুলি নির্ধারিত একজন ডাক্তার থাকা দরকার। আমাদের জনবল কাঠামোতেই এটা থাকা উচিত, অবশ্য এটা নেই। আমার জনবল কাঠামোতে 48 জন কর্মকর্তা আছে, সেখানে প্র্যাকটিক্যালি আমরা আছি 15 থেকে 16 জন। তাহলে আমি 5,40,000 শিক্ষক, 33,000 স্কুল মাদ্রাসা আমি সেবা দিই, আমার 10-12 জন। একটা শিক্ষা অফিসেও, জেলা শিক্ষা অফিসে একটা বেশি স্টাফ থাকে। নানামুখী সমস্যার কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকেরা নাজেহাল হচ্ছেন অবসর আর কল্যাণ বোর্ডের টাকা নিতে এসে। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন। 21শে টেলিভিশনে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার, আর 21শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21শে টেলিভিশন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছে আরেকটা বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। লিবিয়া উপকূলে আবারও অভিবাসীবাহী নৌকা ডুবি অন্তত 74 জনের মৃত্যু। বিশ্বকাপ বাছাই আর্জেন্টিনাকে রুখে দিল প্যারাগুয়ে 1-1 গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি। 72তম জন্মদিনে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদকে শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করল ভক্ত, অনুরাগী ও স্বজনরা। এ উপলক্ষে গাজীপুরের নুহাশপল্লীতে ছিল নানা আয়োজন। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। নুহাশপল্লীতে নানা আয়োজনে পালন করা হয় হুমায়ুন আহমেদের 72তম জন্মদিন। তার কবরে জানানো হয় শ্রদ্ধা, আত্মার শান্তি কামনা করে করা হয় প্রার্থনা। পরে হুমায়ুন আহমেদের মুরালের সামনে কেক কাটা হয়। হুমায়ুন ভক্তরা জানান, ভালোবাসা ও শ্রদ্ধায় আজীবন লেখককে স্মরণ করে যাবেন। হিমু, মিশর আলী, রূপা, তারপরে শুভ্র, প্রত্যেকটা সৃষ্টির মাধ্যমে, তার ভক্তগুলোর মাধ্যমে উনি বেঁচে থাকবেন। উনি সাহিত্যের, শিল্পের যেখানেই হাত দিয়েছেন সেখানেই তার হাতের জাদু রয়ে গেছে। হুমায়ুন আহমেদের স্বপ্ন পূরণ করবার পাশাপাশি লেখককে নতুন প্রজন্ম সাগ্রহে পাঠ করছে, এটা এক নতুন উপলব্ধি। সম্প্রতি গত বছর হুমায়ুন আহমেদের স্কুলটা এমপিও ভুক্তি হয়েছে ক্লাস 8 পর্যন্ত, এবং খুব ভালো চলছে স্কুলটা। সেটা ওনার স্বপ্ন পূরণের একটা ধাপ আমরা অতিক্রম করেছি। এখন যে প্রজন্ম সবে মাত্র 2-3 বছর ধরে, বা এই বছর এই প্যান্ডেমিকে প্রচুর মানুষ আছে বই পড়েছে, যারা হুমায়ুন আহমেদকে পড়া শুরু করেছে, তারা হুমায়ুন আহমেদকে নতুন করে উপলব্ধি করতে পারে। হুমায়ুন আহমেদের নানা বাড়ির নেত্রকোনায়ও পালন করা হয় তার জন্মদিন। বের হয় আনন্দ র্যালি। পরে মোক্তারপাড়ার মাঠে মুক্তমঞ্চে কেক কাটা হয়। হুমায়ুন আহমেদ 1948 সালের 13 নভেম্বর নেত্রকোনার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন। 2012 সালের 19 জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। মাসুম আলিসা, 21শে টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21শে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় রয়েছে বলছে পুলিশ। 9 মামলায় আসামি 434। বিএনপি সন্ত্রাসের পথ ছাড়তে পারেনি বললেন ওবায়দুল কাদের। আন্দোলন বাধাগ্রস্ত করার চেষ্টা, অভিযোগ ফখরুলের। হেফাজতে শামিল হচ্ছে জামায়াত, মিছিলে অংশ নেওয়ার উদ্দেশ্য ছিল অরাজক পরিস্থিতি তৈরি বলছেন বিশ্লেষকরা। লালমনিরহাটে যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যার মামলায় মুয়াজ্জিন গ্রেফতার, এ পর্যন্ত আটক 33। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইন। 6টায় আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।